গল্প মধ্যাংশে মাস্টারমশাই, লেখনীতে মোমো সাহা। পর্ব ১৮। হাটে অন্যান্য দিনের তুলনায় আজ দ্বিগুণ মানুষ। কন্যার সুখ ভাণ্ডারের সামনে উপচে পড়া ভিড়, কারণ দোকানে বসে আছে সাদা রঙের থ্রি-পিস পরা তিস্তা। হাটে তার মাধ্যমিকের সাহিত্য কণিকা বই, বাংলা বলেই জানি যাকে। খুব মনোযোগ দিয়ে পড়ছে বইটা। তার দোকানের সামনে যে অগণিত মানুষের ঢেউ, সেটা যেন সে দেখেও দেখছে না। মানুষগুলো কি আর ভালো কাজে ভিড় জমিয়েছে? তারা তো কৌতূহল মেটানোর জন্য ভিড় জমিয়েছে। এদের দেখেও কি লাভ? ক্যাশ বাক্সে কি আর লক্ষ্মী আসবে? গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে তিস্তার লজ্জাহীন কাজের কথা। মানুষ তো অর্ধেকেই আসছে, কথা সত্যি কিনা সেটা যাচাই করে চক্ষু সার্থক করতে। আর তো ভালো লাগে না। এত ভিড় করার কোনো মানে আছে? এগুলোর কি খেয়ে কাজকর্ম নেই, নাকি তিস্তাকে এর আগে কখনো দেখিনি? আজব। তিস্তার ধৈর্যের বাঁধ ভাঙল। বইটা বন্ধ করে উঠে দাঁড়ালো। ভিড়ের মাঝে তখন মানুষের কানাকানি চলছে। কেউ বা বাজারের পণ্যের মতন তিস্তাকে ক্রয় করা যায় কিনা সেই ছক কষতে ব্যস্ত। হাতের বইটা শব্দ করে ক্যাশ বাক্সের উপর রেখে উচ্চস্বরে বলল, কি সমস্যা আপনাদের? কি চাই এখানে? কিছু লাগলে নেন, না হয় পথ ছাড়ুন। এবার যেন মানুষগুলো কথা বলার সুযোগ পেল। বিশ্রী হেসে কয়েকজন বলল, এই দোকানে তোরেই খালি ভাল লাগছে, তোরেই কিনতে চাই। ভরা বাজারে এই ব্যবসা করতে নামছস নাকি? তিস্তা খানিকটা থমকে যায়, কিন্তু দমে যায় না। সে তো তৈরি হয়েই এসেছে এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। বাড়িতে যেভাবে ঘরের মানুষের সাথেই লড়ে আসলো, বাইরে পারবে না? দাদির কুৎসিত কথা দাদিকেই ফিরিয়ে দিয়েছে। মাও আজ এই প্রথম দাদির সাথে উচ্চস্বরে কথা বলেছে। দাদি চুপ হয়েছে। এখন চুপ হওয়ার পালা এদের। তিস্তা একটু আগের কথাটা একদম গায়ে মাখিনি ভাব করেই বলল, ও মা, মানুষ বুঝি বিক্রি করা যায়? তবে না হয় তোমার ঘরের মা বোন, বউ মেয়েকেই আগে বিক্রি করো। ভীষণ সমাগম চুপ হয়ে যায়। কিছু মানুষ তো তাজ্জব বনে যায় তিস্তার হাবভাব দেখে। এই মেয়েটার এখনো এত তেজ! যে লোকটা তিস্তাকে খারাপ কথা বলেছে, সেই আবার তেড়ে এসে বলল, এই এই তোর মতন আমার ঘরের মায়া বউ বেহাইয়া নাকি? না বাজারের ছেলে মেয়ে, নষ্ট মেয়ে মানুষ, আবার আমার বাড়ির ছেলে মেয়ের সাথে নিজের তুলনা দিস? তোর কাছ থেকে কেউ কিছু কিনব না। মায়া মানুষ হইয়া গঞ্জের হাটে বয়স, আবার এত কথা। রীতিমতো মানুষ আরও বেশি জড়ো হয়ে গেল। তিস্তা কণ্ঠে তেজ রেখেই বলল, চাচা, মানুষ কথাটা তো সবার জন্যই প্রযোজ্য। ছেলে মেয়ে সবাই মানুষ, কিন্তু আমাদের সমাজ মানুষ শব্দটি কেবল ছেলেদের জন্যই ব্যবহার করে। আর মানুষ শব্দটির আগে খুব সন্তর্পণে মেয়ে নামক শব্দটি যোগ করে মানুষ নামক জাত থেকে আলাদা করে দেয় নারী জাতিকে। কেবল মেয়ে নামক বিশেষণটি যোগ করে নারীদের চরম দুর্বল জাত হিসেবে প্রকাশ করে। যদি আলাদা করতেই হয়, তবে পুরুষ জাতদের মানুষ শব্দটির আগে ছেলে বিশেষণটি কেন যোগ করা হয় না? তবে মানুষ কি শুধুই পুরুষরা? নারী কেবল এক অসহায় জাত হয়েই থাকবে? নারীরা কখনো জন্মলে চকচকে মানুষ হতে পারবে না? নারীরা কেবল মেয়ে মানুষ হয়েই থাকবে? বিশেষণটির এমন সৎ ব্যবহার বুঝি আমাদের সমাজের চেয়ে ভালো কেউ করতেই পারবে না? আজ মেয়ে বলেই আমি সবটা সহ্য করার পরও দোষীর কাঠগড়াই। ঘরে খাবার নেই চাচা, আজ পরিবারের মানুষের মুখে
খাবার তুলে দিতে চেয়েছি মেয়ে হয়ে, সেটাই কি অপরাধ? আমায় কিনবেন চাচা? আপনার মেয়ের বয়সী তো আমি। আমাকে এসব বলার আগে ওর কথা মাথায় এলো না? আমাদের মাঝে তো তফাৎ নেই। নাকি আপনার ঘরের মেয়েরাই কেবল মেয়ে আর আমরা কোনো পণ্য? একদম পুরো চুপ। জনসমুদ্রের ঢেউ, নীরবতার বিস্ফোরণে যে সবার গহীনে কতটা স্পর্শ করেছে তা এই বিস্ফোরণ না দেখলে বোঝাই যেত না। ভিড় ঠেলে নেপাল ঠাকুর তিস্তাদের দোকানের সামনে এলো। ভীষণ মমতাময়ী কণ্ঠেই বলল, তিস্তা, আমারে আধা কেজি চিড়া দেও, সাথে এক খণ্ড গুঁড়ো দিও। তিস্তার চোখে উপচে পড়া জলগুলো তিস্তা ঝরতে দেয়নি। হাসি মুখে সে নেপাল ঠাকুরকে ছিঁড়ে গুড় দিল। তার বিনিময়ে নেপাল ঠাকুর মূল্য পরিশোধ করল। আর কেউ দাঁড়ালো না দোকানের সামনে ভিড় করে। যে যার মতন নিজের গন্তব্যে পা বাড়ালো। নেপাল ঠাকুর প্রাণ ভরে তিস্তাকে আশীর্বাদ করল। এই তিস্তা কি কেবল তিস্তা? এই তিস্তার মাঝে আছে তার চঞ্চল ভ্রমরী, সব বাবা মায়ের কন্যা। নেপাল ঠাকুর যেতেই তিস্তা ছোট্ট শ্বাস ফেলে টুলটাতে বসলো। মনে পড়ল সকালের কথা। দাদি তাকে যখন বলল সে নোংরা মেয়ে ছেলের খাতায় নাম যেন লেখায়, তখন তিস্তা হিংস্র বাঘিনীর ন্যায় খেপে গেল। চোখগুলো ঘৃণায় লাল হয়ে গেল। একদলা থুতু উঠোনের মাঝে ফেলে বলেছিল, তোমার কথার ধরনে আমার ঘৃণা হচ্ছে দাদি। তুমিও তো মেয়ে। নিজের নাতনিকে এমন কথা বলতে বিবেকে বাতল না? দাদিও দ্বিগুণ রেগে গেল। তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, তোর লগে কথা কইতে আবার বিবেক কিসের? দুইবা মরতে পারস না, নির্লজ্জ মেয়ে। এমন এক কথা দুই কথাই দাদির ভাষা শৈলী খারাপ হলো। অবশেষে দিক না পেয়ে তনয়া বেগম মেয়ের হয়ে কথা বলেন। সকালের কথা ভাবলেই তিস্তার শরীরে আবারও ঘিন ঘিন ভাবটা জেগে উঠল। কিছুক্ষণ মৌন থাকতেই মনে পড়ল আরও দরকারি একটা কথা। আজ তো মাস্টার মশাইয়ের বিয়ে। মানুষটা আর তার আছে তো। বিয়েটা আমি করব না মা। কিছুক্ষণ পর যে ছেলের বিয়ে, সে ছেলের মুখে এমন কথা শুনেও আশ্চর্য হয় না আশালতা। মুখে আগের নাই গাম্ভীর্যতা জড়িয়ে রেখেই বলল, এখানে তোমার অনুভূতির দাম আমি দিতে পারছি না। কেন মা? আজ আমার চেয়েও আপনার জেদ বড় হলো? ছেলের প্রশ্নে খানিকটা ব্যথিত হলো আশালতা, কিন্তু প্রকাশ করলেন না। বরং ক্ষীণ স্বরে বললেন, এটা আমার জেদ না। ধরতে পারো শেষ ইচ্ছে। আপনার শেষ ইচ্ছে আপনার ছেলের জীবনটা শেষ করতে পারে, তা জানেন তো? কাউকে বাঁচাতে মাঝে মাঝে নিজের শেষ হলে ক্ষতি কী? মায়ের প্রশ্নে অবাক হলো প্লাবন। মা তো বেশ ছেলেভক্ত। তবে আজ ছেলের শেষ হওয়াটাও মায়ের শরীরে লাগছে না। ভাগ্য কি তবে অন্যরকম খেলা খেলবে? বিষাদিনী খুব যত্নে নিজের ব্যাগটা গুছিয়ে নিল। এই বাড়িতে আজই তার শেষ দিন। এরপর সে চলবে সুখের ঠিকানায়। বিলাসিনীটা ভালো থাকতে পারবে তো? অবশ্য বিলাসিনী খুব বুদ্ধিমান। সে নিজের ভালো থাকা খুঁজে নিবে। সবাই কি আর বিষাদিনীর মতন বিষাদপ্রেমী হয়? গতকাল বিকেল অবধি বাজারে ছিল তিস্তা। বেচা কিনা খারাপ হয়নি। অনেকেই তার থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনেছে। সন্ধ্যের পর ক্লান্ত হয়ে বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল। এখন ভোর, চারপাশে সদ্য আলো ফুটেছে। তিস্তা তখন বেঘুরে ঘুমে। তনয়া বেগম বাহির থেকে ছুটে এলেন তিস্তাকে ধাক্কা দিয়ে। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, তিস্তা, তাড়াতাড়ি উঠো, গ্রামে যে নতুন এক ঘটনা ঘটেছে। হঠাৎ ধাক্কায় ধরফরিয়ে উঠে তিস্তা। ঘুমিয়ে থাকা মস্তিষ্কের বোধগম্য হয় না মায়ের আচরণ। ভীত কণ্ঠে সে বলল,
কি হয়েছে আম্মা? তনাইয়া বেগম শাড়ির আঁচল দিয়ে চোখের কোণের অশ্রু মুছলেন। অসহায় কণ্ঠে বললেন, তোমার মাস্টার মশাই যে গ্রামে আসছে, সাথে তার নতুন বউ। তিস্তা কিছুটা সময় নেয় কতটা বোঝার জন্য। কতটা মস্তিষ্ক অবধি যেতেই বিদ্যুৎ খেলে যায় তার শরীরে। কেবল কানে আর মস্তিষ্কে একটা কথাই ভাসছে, মাস্টার মশাই গ্রামে ফিরেছে নতুন বউ নিয়ে। তিস্তা চুপ রয়, মিয়ে যাওয়া কণ্ঠে বলল, তবে কি সব ছিল মিছে কলরব?